নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো আজকে 7 নম্বর প্র্যাকটিস সেটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু রিভিশন প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন দেখে নাও, চারু মাথুর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? চারু মাথুর মণিপুরী, ঠিক আছে। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন আর্টিকেল 64 দ্বারা। আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ সম্পন্ন করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1602 খ্রিস্টাব্দে। কোন কমিটির সুপারিশে এসবিআই প্রতিষ্ঠিত হয়েছে? গড়েবালা। এটি জাতীয়করণ কবে হয়েছিল? 1 জুলাই 1955 সালে, ঠিক আছে। এছাড়া 5 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ কিসের মিশ্রণ? ব্রোঞ্জ হচ্ছে কপার ও টিনের মিশ্রণ। 7 নম্বর প্র্যাকটিস সেটের আজকের প্রথম প্রশ্ন হলো, প্রাচীন নৃত্য শিক্ষক ও ভারতনাট্যমের গুরুরা ড্যাশ নামে পরিচিত? কি বলা হয় তাদের? গোবর্ধন, নাটুয়ার, উন্নিকন্যাস নাকি আসান? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাটুয়ার বলা হয়, ঠিক আছে। এছাড়া দেখো, ভারতনাট্যম হলো তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য। জানা যায় দুটি বই থেকে। ভারতনাট্যম জানা যায় হচ্ছে শিল্পাদিকরণ এবং অভিনয় দর্পণ থেকে। শিল্পাদিকরণ কে লিখেছেন? ইঙ্গিলো আদিগল। এবং অভিনয় দর্পণ লিখেছেন নন্দী কিশোর। এছাড়া কটহস্ত শব্দটি ভারতনাট্যমের সাথে যুক্ত। এটি হচ্ছে 3টি আঙুল দিয়ে ছবি আঁকানো হয়, ঠিক আছে। ভারতনাট্যমের সাথে যুক্ত কটকহস্ত শব্দটি, ঠিক আছে। এর অন্য নাম কী কী রয়েছে? একটি রয়েছে স্বাধীন নৃত্য, অন্যটি রয়েছে দাসী অট্টম। এর 6টি স্টেপ রয়েছে, যার মধ্যে তোমরা দেখো, যখন শুরু হয় নৃত্য তখন আলারিপু স্টেপে শুরু হয় এবং শেষ হয় তিল্লানা স্টেপে। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, এতে 3টি নৃত্যশৈলী রয়েছে। কী কী নৃত্যশৈলী রয়েছে খুবই গুরুত্বপূর্ণ? কলক্ষেত্র, বুজবুর ও কলমণ্ডলম। প্রশ্ন আসবে যে বুজবুর কোন শাস্ত্রীয় নৃত্যের একটি শৈলী? তাহলে হবে ভারতনাট্যম। এছাড়া দেখো, ব্রিটিশ সরকার এই নৃত্যকে বন্ধ করেছিল। পরবর্তীকালে জওহরলাল নেহরু 1910 সালে এই নৃত্যটি পুনরায় শুরু করেন, ঠিক আছে। ভারতনাট্যমের চিত্র কোথা থেকে পাওয়া যায়? এটি পাওয়া যায় হচ্ছে চিদম্বর মন্দির, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া এই নৃত্যে দক্ষিণ ভারতের কর্ণাটকী সঙ্গীত ব্যবহৃত হয়। আমাদের ভারতীয় সঙ্গীত দুই ধরনের, একটি হচ্ছে উত্তর ভারতের আর একটি হচ্ছে দক্ষিণ ভারতের। উত্তর ভারতকে বলা হয় কি? হিন্দুস্তানি সঙ্গীত। এবং দক্ষিণ ভারতের যেটা, সেটাকে বলা হয় কর্ণাটকী সঙ্গীত, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক অস্পষ্ট সংস্কৃতি মানে ICH হিসেবে স্বীকৃত নয়? সেতার বাজানো, যোগ ব্যায়াম, কুম্ভ মেলা নাকি ছৌ নাচ? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেতার বাজানো হচ্ছে ICH এ যুক্ত না। এছাড়া দেখো, ICH এর ফুল ফর্ম কি? ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ। ICH এ কুস্তি কবে সামিল হয়েছিল? এটি 2017 সালে সামিল হয়। ICH এ যোগ ব্যায়াম কবে সামিল হয়েছিল? 2016 সালে। এছাড়া ছৌ নৃত্য সামিল হয়েছিল 2010 সালে। এছাড়া দেখো, 2010 সালে আরও কী কী সামিল হয়েছিল? একটি কালবেলিয়া, যেটি রাজস্থানের, আরেকটি হচ্ছে মোদিয়েট্টু, যেটি কেরালার, ঠিক আছে। ICH এ টোটাল কয়টি ভারতের তোমার হচ্ছে তোমার ICH মানে টোটাল ভারতে আমাদের কয়টি ICH আছে? টোটাল 15টি আছে, ঠিক আছে। প্রথম ICH কি? প্রথম হচ্ছে বৈদিক জবের পরম্পরা, যেটি 2008 সালে যুক্ত হয়েছিল। এছাড়া পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজো, এটি 2021 সালে ICH এ যুক্ত হয়। এছাড়া দেখো, 15তম যেটি লাস্ট আর কি, সেটা হচ্ছে গরবা, এটি 2023 সালে ICH এ যুক্ত হয়। 3 নম্বর প্রশ্ন দেখে নেব, কি বলেছে? নিচের কোন মার্শাল আর্ট ভারতের পাঞ্জাব রাজ্যের সাথে যুক্ত? থোডা, হুয়েন ল্যাংলাং, ইস্কোয়ে নাকি গাতকা? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গাতকা, ঠিক আছে। এছাড়া দেখো, থোডা মার্শাল আর্ট এটি হচ্ছে হিমাচল প্রদেশের একটি মার্শাল আর্ট। এটি বৈশাখী পূর্ণিমাতে হয়, ঠিক আছে। হোয়েং ল্যাংল্যাং এটি হচ্ছে মণিপুরের সাথে যুক্ত। এছাড়া স্কাই এটি হচ্ছে জম্মু কাশ্মীরের সাথে যুক্ত। এছাড়া কালারিপুট এটি কেরালার সাথে যুক্ত। সমস্ত মার্শাল আর্টের জননী বলা হয় কালারিপুকে। এটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সমস্ত মার্শাল আর্টের জননী বলা হয় কালারিপট্টুকে। এছাড়া লাঠি যেটি রয়েছে, এটি হচ্ছে মার্শাল আর্ট, এটি পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। 4 নম্বর প্রশ্ন দেখব, দাবায় বর্গক্ষেত্র অনুভূমিক সারিগুলিকে কি বলে? একটি রয়েছে এরকম থাকে, ঠিক আছে, আর একটি এরকম থাকে। তো এখানে বলেছে অনুভূমিক সারিগুলিকে কি বলে, মানে এই যে সারিটা আছে এটাকে কি বলে? এটাকে র্যাঙ্ক বলে, পাওয়ান্স বলে, বিশপ বলে নাকি ফাইল বলে? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
আচ্ছা সরি, এটা ভুল হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি হবে তোমাদের অপশান এ, ঠিক আছে। র্যাঙ্ক, এর র্যাঙ্ক বলতে এটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর এটা যেটা আছে এটাকে বলা হয় তোমাদের ফাইল, ঠিক আছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব, যেমন দাবার মোট কয়টি ঘর থাকে বা স্টেপ থাকে, এটি হচ্ছে 64টি স্টেপ থাকে, যার মধ্যে দেখবা দুটি রঙে থাকে, 32টি করে ভাগ করে থাকে। যে কোনো রং থাকতে পারে, সাদা বা কালো বা যে কোনো রং থাকতে পারে। এছাড়া ইন্টারন্যাশনাল দাবা দিবস কবে মানানো হয়, এটি 20 জুলাই মানানো হয়। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন, বিশ্বনাথ আনন্দ। দ্বিতীয় কে ছিলেন, দেবেন্দ্র বড়ুয়া। তৃতীয় কে ছিলেন, প্রবীণ থিপসেপ। এই তিনটি অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ব। এছাড়া সবথেকে কম বয়সের গ্র্যান্ড মাস্টার কে হচ্ছেন, ডি গুকেশ, ঠিক আছে। এটিও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের মধ্যে বক্সিংয়ের কোন ওজন বিভাগ সবচেয়ে ভারী, পিন, লাইট, ফেদার নাকি ফ্লাই? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাইট। দেখেছো এখানে লাইট মানে হচ্ছে হালকা, কিন্তু বলেছে কি সবচেয়ে ভারী, এখানে হচ্ছে বুদ্ধি লাগিয়েছে এসএসসি। তো এবার দেখো পরবর্তী কিছু ব্যাখ্যা দেখে নেব, যেমন ওজন বিভাগ পুরুষের কয়টি বিভাগ রয়েছে, ওজন বিভাগ মোট 8টি বিভাগ রয়েছে, যার মধ্যে দেখো ফ্লাই এটি 52 কেজি থেকে শুরু হয়, ফেদার এটি 57 কেজি, লাইট এটা হচ্ছে 63 কেজি, 4 নম্বর হচ্ছে ভেল্ট খেট 69 কেজি, মিড ওয়েট 75 কেজি, হালকা ওয়েট হ্যাভি ওয়েট যেটা 81 কেজি, হ্যাভি ওয়েট হচ্ছে তোমার 91 কেজি। এছাড়া সুপার হ্যাভি ওয়েট যেটাকে বলতে, সেটা হচ্ছে 91 কেজির থেকে বেশি অ্যাড করা হয়। কিন্তু দেখো এখানে সবচেয়ে বেশি ভারী তো হয়ে গেল সুপার হ্যাভি ওয়েট, কিন্তু এখানে যেহেতু অপশান থেকে অ্যান্সার করতে হবে, সেজন্য আমাদের অপশান বি করতে হবে, ঠিক আছে। এছাড়া যেটা বললাম, বক্সিং বিভাগে পুরুষের রয়েছে 8টি বিভাগ এবং মহিলাদের রয়েছে 5টি বিভাগ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 6 নম্বর প্রশ্ন, নিচের কোন ট্রফিটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত, এশিয়ান কাপ, আগা খান কাপ, ইউএস মাস্টার ট্রফি নাকি থমাস কাপ? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, থমাস কাপ। দেখো যেটি এশিয়ান কাপ আছে এটি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচের একটি কাপ। এছাড়া আগা খান এটি হকির সাথে যুক্ত, ইউএস মাস্টার ট্রফি এটি গলফ খেলার সাথে যুক্ত। এছাড়া তোমরা বিভিন্ন খেলা যে রয়েছে তার সাথে যুক্ত শব্দগুলি অতি অবশ্যই পড়বা। 7 নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিত কার কাছে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে দায়ী থাকেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যসভা নাকি লোকসভা? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লোকসভার কাছে দায়বদ্ধ থাকে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বিষয়ে বলা রয়েছে, ধারা 76, ধারা 78, ধারা 46 নাকি ধারা 48? অ্যাটর্নি জেনারেল কোন আর্টিকেল অনুযায়ী, এটি হচ্ছে অপশান এ 76 অনুযায়ী, ঠিক আছে। পরবর্তী দেখো, অ্যাটর্নি জেনারেল পদের যোগ্যতা কী কী, ইনি হয়তো 5 বছর বিচারপতি পদে থাকতে হবে, নতবা হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট থাকতে হবে, ঠিক আছে। এছাড়া দেখো এনাকে নিযুক্তি কী করেন, রাষ্ট্রপতি করেন। ভারতের সর্বোচ্চ আইনি অধিকারী হলেন অ্যাটর্নি জেনারেল। এছাড়া অ্যাটর্নি জেনারেলের কার্যকাল মেয়াদ কিন্তু কোনো নির্দিষ্ট করা নেই, ঠিক আছে। প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন, মতিলাল চিমনলাল সেটালভাত, ঠিক আছে। ইনি হচ্ছেন 1950 সাল থেকে 1963 সাল পর্যন্ত এই পদে ছিলেন। বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন, আর ভেঙ্কটরমানি, ঠিক আছে। এটি গুরুত্বপূর্ণ। আর্টিকেলের 78 হলো রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী সূচনা করবেন, ঠিক আছে। 78 অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী কী করবেন, সূচনা করবেন। 9 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের প্রবন্ধগুলোর কোনটি ভারতের সংবিধানে প্রতিটি রাজ্যে পুনর্বিন্যাস এবং আঞ্চলিক নির্বাচন এলাকা বিভক্ত করার ব্যবস্থা করে, ধারা 72 থেকে 170, ধারা 82, 168 নাকি ধারা 72 থেকে 168 নাকি ধারা তোমার 82 থেকে 170? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। 82 আর হচ্ছে 117তে এই বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেখো আর্টিকেল যেটা 79 হচ্ছে এটি হচ্ছে সংসদ, আর্টিকেল 80 হচ্ছে রাজ্যসভা, আর্টিকেল 81 হচ্ছে লোকসভা। আর্টিকেলগুলি অতি অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আকবরের সিংহাসন কোথায় ছিল, এলাহাবাদ, লখনৌ, দিল্লি নাকি আগ্রা? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোথায় ছিল, আগ্রায় ছিল, ঠিক আছে। এছাড়া দেখো বীরবল এর বাস্তব নাম কী ছিল, মহেশ দাস। আবুল ফজল তিনি আকবরনামা লিখেছিলেন, এটি হচ্ছে আকবরের জীবন কাহিনী। এটি কয়টি ভাগে ভাগ ছিল, এটি 3টি ভাগে ভাগ ছিল। প্রথম হচ্ছে বংশ ও পূর্বপুরুষ নিয়ে আলোচনা করা হয়েছিল,
দ্বিতীয় ভাগে আকবরের হচ্ছে শাসনকাল, এবং তৃতীয় ভাগে যেটিকে বলা হয় আইনে আকবরী, এখানে আকবরের বিভিন্ন আইন কানুন নীতি নিয়ে আলোচনা করা হয়েছিল। এছাড়া দেখো টোডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী। তানসেন কে ছিলেন? তানসেন এর বাস্তব নাম হচ্ছে রামতনু পাণ্ডে, তিনি দরবারি কবি ছিলেন। তানসেনের সমাধি কোথায় রয়েছে? এটি হচ্ছে গোয়ালিয়রে রয়েছে। এছাড়া তোমরা জানো আকবরের নবরত্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে নবরত্নের মধ্যে সভাকবি কে ছিলেন? আবুল ফজল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আবুল কাদির বাদল, ইনি হচ্ছে অনুবাদক ছিলেন। আব্দুল রহিম খান, ইনি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। টোডরমল ইনি অর্থমন্ত্রী। তানসেন ইনি সংস্কৃত মন্ত্রী। প্রথম মানসিংহ ইনি ছিলেন সেনাপতি। ফকির আজিউদ্দিন ইনি হচ্ছেন ধর্ম বিষয়ের উপদেষ্টা ছিলেন। আর 8 নম্বরে হচ্ছে ফেজি, ইনি হচ্ছেন গায়ক ছিলেন। আর হচ্ছে লাস্ট যিনি ছিলেন উনি ছিলেন গোপাল ভাঁড়, যিনি ছিলেন খুবই বুদ্ধিমান, ঠিক আছে। তো আকবরের নবরত্ন খুব ভালো করে দেখে নেব। 11 নম্বর প্রশ্নতে বলা রয়েছে আকবরের রাজত্বকালে ড্যাশ জমি 3-4 বছর পতিত ছিল। কোন জমি? পর্তি জমি, পলার জমি, চাচার জমি নাকি অনুর্বর জমি? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চাচার জমি, ঠিক আছে। চাচার জমি 3-4 বছর ধরে পতিত ছিল। এছাড়া দেখো তামাকের খেতি আকবর শুরু করেছিলেন এবং তামাকের খেতি বন্ধ কে করেছিলেন? জাহাঙ্গীর করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজস্ব ব্যবস্থায় যাবত ড্যাশ দ্বারা বিকশিত করা হয়েছিল। মানে যাবত প্রথা কার দ্বারা তৈরি করা হয়েছিল? টোডরমল, বৈরাম খাঁ, রাজা ভরমল নাকি রাজা মানসিংহ? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, টোডরমল এই যাবত প্রথাটি শুরু করেছিলেন। পরবর্তী দেখো ভগবদ্গীতা ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন ইনি। আর হচ্ছে 1952 সালে তোমার দহশালা প্রথা শুরু করেছিলেন। কে শুরু করেছিলেন? টোডরমল, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন দেখব, ভারতের নিচের কোন অংশে গ্রীষ্মকালে প্রথম মৌসুমি বায়ু আসে? পশ্চিম ঘাটে, হিমালয়, মেঘালয় নাকি উপরের কোনোটি নয়? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পশ্চিম ঘাটে হচ্ছে প্রথম গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এছাড়া দেখো এর ফলে মৌসুমি বায়ুর ফলে ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, প্রায় 85%। এছাড়া এর যে আগমনকাল এটি হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় আরব সাগর থেকে মুখ্য ভূমির দিকে, মানে ভারতের যে মূল ভূখণ্ড সেই দিকে। পরবর্তী প্রশ্ন দেখব 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বজ্রপাতের কারণে সৃষ্টি বৃষ্টিকে চেরি ব্লসম বলা হয়? গুজরাট, মেঘালয়, উত্তরাখণ্ড নাকি কর্ণাটক? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কর্ণাটকে বলা হয় চেরি ব্লসম। এছাড়া বিভিন্ন রাজ্যে কী কী নামে পরিচিত সেগুলি দেখে নেব। যেমন দেখে নাও, পশ্চিমবঙ্গে হচ্ছে কালবৈশাখী নামে পরিচিত, কেরলে বলা হয় কফি সাভার, আসামে বলা হয় বৈদিশিলা, উত্তর ভারতে বলা হয় নার্ভেস্টার। এছাড়া ম্যাঙ্গো সাভার এটি দক্ষিণ ভারতে তথা কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানাতে এই নামে পরিচিত, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হয়? দেখো এর আগের প্রশ্নটা ছিল কোন দিকে, এবার বলেছে ডাইরেক্টলি কোন রাজ্যে। তো কোনটা হবে? পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান নাকি হিমাচল প্রদেশ? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেরালা, ঠিক আছে। যেদিকে আরব সাগর থেকে আর কি কেরালার দিকেই তোমার হচ্ছে মৌসুমি বায়ু প্রবাহিত হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখব 16 নম্বর প্রশ্ন, ব্যাংকিং পরিভাষা এনপিএ এর সম্পূর্ণ রূপ কী? মানে এনপিএ এর ফুল ফর্ম কী? নন পারফর্মিং অ্যাসেট, পারফর্মিং অ্যাকাউন্ট, নন পারফর্মিং অ্যাকাউন্ট নাকি নেট পারফর্মিং সম্পদ? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কী হবে? নন পারফর্মিং অ্যাসেট। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু ফুল ফর্ম দেখে নেব, যেমন আইএফএসসি এটি হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, এমআইসিআর এটি হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন, এনইএফটি এটি হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এছাড়া আরটিজিসি এটি হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, ইউপিআই এটি হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইনফারেন্স। এছাড়া কেওয়াইসি জানো, নো ইয়োর কাস্টমার, ঠিক আছে। তোমরা সবাই ব্যাংকে কেওয়াইসি করেছো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব 17 নম্বর প্রশ্নে কী বলা রয়েছে, নিচের কোনটি মানে কোন ব্যাংকটি জাতীয়করণকৃত নয়? দক্ষিণ ভারতীয় ব্যাংক, সেকেন্ডারি ব্যাংক নাকি কানাড়া ব্যাংক নাকি এ বি উভয়? মানে কোন ব্যাংকটি জাতীয়করণ করা হয়নি? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, ঠিক আছে, এ ও বি উভয়। এখানে দক্ষিণ ভারতীয় ব্যাংক ও সিন্ডিকেট ব্যাংক যে রয়েছে এই দুটি ব্যাংক জাতীয়করণ হয়নি। এছাড়া কানাড়া ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল।
এছাড়া দেখো ভারতের জাতীয়করণ ব্যাংকের সংখ্যা কয়টি? 12টি। কী কী ব্যাংক? দেখো নামগুলি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। প্রথম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্বিতীয় হচ্ছে ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক, আর হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ও ব্যাংক অফ ইন্ডিয়া। এই 12টি নাম অতি অবশ্যই মনে রাখবা। এমন প্রশ্ন দিতে পারে যে কোনটি ব্যাংক জাতীয়করণ সেটি চিহ্নিত করো, তাহলে এই 12টার মধ্যে যে কোনো একটা হয়ে যাবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস দেখব। দেখো প্রথম জাতীয়করণ হয়েছিল কবে? 19 জুলাই 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল, ঠিক আছে। 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আর এই সময় আরবিআই এর গভর্নর কে ছিলেন? এল.কে. ঝা। এনার সময় দ্বিতীয় জাতীয়করণও হয়েছিল, যেটি হয়েছিল 15 এপ্রিল 1980 সালে। তখন কয়টি ব্যাংক হয়েছিল? 6টি ব্যাংক হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, 18 নম্বর প্রশ্ন। কি বলেছে? যদি একটি দেহের গতিশক্তি তার প্রাথমিক মানের 256 গুণ হয়ে যায়, তাহলে নতুন রৈখিক ভরবেগ কত হবে? কি হবে? প্রারম্ভিক মান কি একই থাকবে, নাকি 8 গুণ হবে, নাকি 16 গুণ হবে, নাকি 32 গুণ হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 16 গুণ হবে, ঠিক আছে। 16 স্কোয়ার হয়ে গেল তোমাদের 256। এছাড়া তোমাদেরকে বলবো এগুলি সায়েন্স বিভাগের কোশ্চেন, তো তোমরা যদি স্যারের ক্লাসগুলি দেখে রাখো 18 থেকে 20 নম্বর প্রশ্নগুলি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। এছাড়া চলো দেখে নিই প্রশ্নগুলি। দেখো 19 নম্বর প্রশ্নতে কী বলা রয়েছে? যে প্রক্রিয়ায় জারণ এবং হ্রাস একই সাথে ঘটে তাকে কি বলে? ফেরেল প্রক্রিয়া, রেডক্স বিক্রিয়া, ডেমক বিক্রিয়া, নাকি ক্যারল বিক্রিয়া? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, রেডক্স বিক্রিয়া। লাস্ট প্রশ্ন দেখে নেব, তার আগে বলে রাখি যারা যারা ভিডিওটি দেখেছো তোমাদেরকে খুব অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ও লাইক করে দেবা, ঠিক আছে। কারণ খুবই সময় ধরে এই ভিডিওগুলি তৈরি করতে হয়, অনেক সময় লাগে। তো তোমরা অতি অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন আমার, অতি অবশ্যই তোমরা সাপোর্ট করবে। তো ঠিক আছে, আজকের 20 নম্বর এবং লাস্ট প্রশ্ন দেখে নেব। তো লাস্ট প্রশ্ন কী বলা রয়েছে? যে ক্ষুদ্রান্তের ভেতরে দেওয়ালে থাকা আঙুলের মতো গঠনকে কি বলা হয়? ভিলি, অস্ত্রের রস, রুমেল, নাকি পিয়ার্স ক্যানেল? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিলি, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।